বাংলাদেশ বেতার কুমিল্লা। প্রিয় শ্রোতা, কৃষি বিষয়ক ফোন-ইন অনুষ্ঠান থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন? আমাদের আজকের বিষয় জলাবদ্ধ জায়গায় অসময়ে সবজি উৎপাদনের মাধ্যমে পুষ্টির যোগান নিশ্চিত করতে কেসকি পদ্ধতিতে সবজি চাষ। আমাদের সাথে সম্মানিত অতিথি স্টুডিওতে উপস্থিত আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা জেলার উপপরিচালক কৃষিবিদ আইয়ুব মাহমুদ। আর উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মহসিন মিজি। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান চলাকালে আপনাদের কোনো প্রশ্নের উত্তর জানতে ফোন করুন এই নম্বরে 013309504221। পাশাপাশি ইমেল বা ফেসবুকে যোগাযোগ করতে পারবেন। আমাদের ইমেল অ্যাড্রেস bbkumilla2009@gmail.com এবং ফেসবুক আইডি www.facebook.com/বাংলাদেশ বেতার কুমিল্লা। এছাড়াও অনুষ্ঠানটি বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতারে শুনতে পাবেন। শ্রোতা বন্ধুরা, সুজলা সুফলা আমাদের এই প্রিয় মাতৃভূমি। আমাদের এই কুমিল্লা জেলায় কৃষির বিভিন্ন বৈচিত্র্যতা রয়েছে। এখানে পাহাড় রয়েছে, হাওর রয়েছে, জলাভূমি রয়েছে, খাল বিল। একটি অসাধারণ ফসল উৎপাদনের একটা উল্লেখযোগ্য জায়গা, এটা বলার অপেক্ষা রাখে না। এবং বাংলাদেশ কৃষিতে উন্নয়নের যে দ্বারপ্রান্তে রয়েছে বাংলাদেশ, কুমিল্লা অঞ্চলের কৃষি তার বলার অপেক্ষা রাখে না। এবং বিশেষ করে কুমিল্লা অঞ্চলের কৃষকরা যে কোনো পদ্ধতি আসলেই তারা প্রথমে গ্রহণ করে। তো আমরা আজকে আলোচনা করব কেসকি পদ্ধতি। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন কুমিল্লা জেলার উপপরিচালক কৃষিবিদ আইয়ুব মাহমুদ। কেমন আছেন স্যার? আপনাকে ধন্যবাদ স্যার। হ্যাঁ, ধন্যবাদ শ্রোতা বন্ধু। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। নিশ্চয়ই আপনারা যারা শুনছেন সবাই ভালো আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। যে আমরা শ্রোতা বন্ধুরা, আমরা প্রথমে বলে রাখি যে কুমিল্লাতে কেসকি পদ্ধতি যে উদ্ভাবন শুরু হয়েছে মূলত আমাদের উপপরিচালক স্যারের হাত দিয়েই শুরু হয়েছে। তো আজকে সত্যিকার অর্থে যে চমৎকার একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো স্যার, আপনার কাছে আমার প্রথমেই যে প্রশ্নটা থাকবে যে আমাদের কুমিল্লা জেলায় কত হেক্টর জমি জলাভূমি রয়েছে? ধন্যবাদ। কুমিল্লা জেলায় বিভিন্ন মাত্রার জলাবদ্ধ জমি রয়েছে। তো জলাবদ্ধ জমির পরিমাণ আমাদের প্রায় 1600 থেকে 1700 হেক্টর জমি, যা একরে কনভার্ট করলে প্রায় আপনার 2.5 থেকে 3 গুণ, প্রায় 4000 হেক্টর একরের মতো জমি আমাদের জলাবদ্ধতার কারণে 7-8 মাস অনাবাদি পড়ে থাকে কোনো উৎপাদন ছাড়াই। স্যার, বিশেষ করে মানে কোন কোন উপজেলাগুলিতে জলাভূমিটা বেশি? জলাভূমিটা বেশি আমাদের দক্ষিণ দিকে মনোহরগঞ্জ, লাকসাম, লালমাই সদর দক্ষিণ, আর ওইদিকে হলো হোমনা, মেঘনা, তিতাস, দাউদকান্দি, মুরাদনগর, দেবিদ্বার, মোটামুটি সকল উপজেলায় কিছু কিছু আছে। এই উপজেলাগুলোতে একটু বেশি পরিমাণে জলাবদ্ধ জমি রয়েছে। স্যার, এটা আমারও একটু জানার ইচ্ছা যে চমৎকার একটি বিষয় এটা যে কেসকি পদ্ধতি, আর জলাভূমিকে আমরা খুব সহজেই ব্যবহার করতে পারবো এই পদ্ধতিতে। এই কেসকি পদ্ধতিটা কি একটু বিস্তারিত যদি বলতেন স্যার। ধন্যবাদ। আসলে আমরা তো সাধারণত ফসলের জন্য জমি, মানে এখন নতুন করে আমরা ছাদ বাগান বা বস্তা আদা চাষ, নানা ধরনের টপিকস নিয়ে আমরা কথা বলি বা আমরা কাজ করছি। আমরা চাচ্ছি যে আমাদের যে সময়ে আমরা সবজি উৎপাদনের দিক থেকে আমরা খুব ঘাটতিতে থাকি, সেটা হলো সাধারণত খরিফ 1 এবং খরিফ 2 মৌসুম। এই 2 মৌসুমে পানি থাকে, বৃষ্টি থাকে, আমাদের বেশিরভাগ জমি পানির নিচে থাকে, যার কারণে সবজি আমরা উৎপাদন করতে পারি না এবং সবজির একটা ভালো ক্রাইসিস আমরা বাজারে এবং ভোক্তাদের কাছে দেখতে পাই। তো সেই লক্ষ্যে আমাদের একটা উদ্ভাবনা বা চিন্তা ছিল যে এই জলাবদ্ধ জমিগুলোকে কোনোভাবে চাষের আওতায় আনা যায় কিনা বা কোন পদ্ধতিতে আনা যায়। সেজন্য আমাদের একটা ভাসমান পদ্ধতি ছিল। ভাসমান পদ্ধতির একটা সীমাবদ্ধতা হলো সেখানে কচুরিফানা প্লাস কিছু স্ট্রাকচারের প্রয়োজন হয়, যেটা তা একটু ব্যয়সাধ্য, একটু কষ্ট সহিষ্ণু। তো এখানে যে কেসকি পদ্ধতি, এখানে বাঁশের 3টা কেসকি দিয়ে, কেসকির উপরে বস্তা যদি আমরা মাটি ভরে এখানে সবজি লতানো সবজি করতে পারি, মশলা করতে পারি, যে কোনো সবজি আমরা এখানে করতে পারি। এবং এভাবে যদি একবার একটা স্ট্রাকচার তৈরি করি তাহলে প্রায় 7-8 মাস আমরা ওইখান থেকে কমপক্ষে 3টা সবজি সহজে আমরা উৎপাদন করে নিতে পারি। এবং এতে করে আমাদের যে 1600 বা 1700 হেক্টর জমির কথা বললাম, এই পরিমাণ জমিতে যদি আমরা সবজি উৎপাদন করতে পারি, এই অমৌসুমে, অসময়ের কথা বলা আছে, অমৌসুমে বা অসময়ে আমরা প্রায় প্রতি হেক্টর জমি, মানে একরে হিসাব করলে প্রতি হেক্টর জমিতে যদি আমরা 10 টন করেও প্রায়, তাহলে প্রায় আমাদের 16,000 হেক্টর জমি, 16,000 মেট্রিক টন আমরা সবজি অসময়ে পাচ্ছি, যেটা আমাদের পুষ্টির একটা বাড়তি।
স্যার মানে একজন কৃষক যদি সহজভাবে করতে চায়, মানে এই সহজ পদ্ধতিটা কি, এটা যদি একটু বলেন স্যার। ধন্যবাদ। আমি উপকরণের দিক থেকে একটু বলি। আমাদের সাধারণত জমিগুলো 3 ফিট, 4 ফিট বা 5 ফিট, 6 ফিট এই পরিমাণ পানি থাকে। এর বেশি পানি কিন্তু থাকে না। তাহলে আমি যদি কেসকি করতে চাই, তাহলে প্রতিটি কেসকির জন্য আমার 3টি বাঁশের খণ্ড লাগবে। তাহলে একটা বাঁশের খণ্ড যদি আমি মোটামুটি আমার যদি 5 ফিট পানি থাকে তাহলে আমি আর একটু 3 ফিট বাঁশ বাড়ায় নিব। তার মানে একটা বাঁশ যদি আমার 8 ফিট হয়, তাহলে আমি 5 ফিট পানির জন্য কেসকি করতে পারবো। মাটির নিচে 1.5 ফিট আর পানির উপরে 1.5 ফিট। তাহলে আমি ওই 1.5 ফিট জায়গাটা রেখে কেসকিটা করে আমরা বুঝাইতে পারি, মানে কেসকিতে বুঝতে পারি আমরা সহজে। কেসকির উপরে বস্তায় মাটিটা ভরে তারপর আমরা কেসকিতে স্থাপন করে ওখানে সবজির চারা রোপণ করতে পারবো। এখন একটা বিষয় হলো এখানে যে বস্তাটার মাটিটা তৈরি করা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি যে কোনো মাটি যদি বস্তায় দিয়ে দিই তাহলে সবজির ভালো ফলন হবে না, হয়তো সবজির আমার উৎপাদনই হবে না। সেক্ষেত্রে যদি আমি সবজির ওই বস্তার মাটিটাকে মাটির সাথে জৈব সার এবং অন্যান্য যে রাসায়নিক সার, ইউরিয়া, কিছু ড্যাপ সার এবং কিছু এমওপি সার সব মিশিয়ে তারপর মাটিটাকে তৈরি করে বস্তায় ভরে এরপরে আমি যদি সবজি রোপণ করি বা সবজি চারা রোপণ করি তাহলে ভালো ফলাফল পাওয়া যাবে। এটা আমরা নিজেরাও প্র্যাকটিস করে দেখেছি। স্যার একটা ফোন আসছে, আমি একটু ধরে নিই। সম্ভবত কেটে গেছে। জি, আমরা পরে। স্যার চমৎকার আপনার প্রশ্নের উত্তরগুলি এবং সময়োপযোগী একটি প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আমরা শুনছিলাম যে এটা বারবার কেটে যাচ্ছে বারবার। কেটে যাচ্ছে বারবার। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন জলাবদ্ধ জায়গায় অসময়ে সবজি উৎপাদনের মাধ্যমে পুষ্টির যোগান নিশ্চিত করতে কেসকি পদ্ধতিতে সবজি চাষ। আর এই বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহী হলে ফোন করুন এই নম্বরে 013309500421, পাশাপাশি ইমেল বা ফেসবুকে যোগাযোগ করতে পারবেন। স্যার, এই যে কেসকি পদ্ধতিটা মূলত মিনিমাম সর্বনিম্ন কয়টা বাঁশ হলে কেসকিটা সুন্দর? প্রতিটা কেসকি সাধারণত 3টি বাঁশ দিয়ে করলে ভালো হবে, কারণ এক সময় ঝড় তুফান বা অন্য কোনো মানে প্রতিকূলতা আসতে পারে। 3টা বাঁশের উপরে একটা কেসকি, একটা বস্তা আমরা স্থাপন করলে সেখানে আমরা সহজে কেসকি বস্তা স্থাপন করে তারপর আমরা চারা রোপণ করতে পারি। এরপরে যে কটা কেসকি আমার হবে সেই কেসকি অনুযায়ী মাছা তৈরি করে দিয়ে আমরা সুতার মাছা দিয়ে দিলে সেখানে লতানো সবজি খুব সহজেই আমরা করতে পারি। জি স্যার, এই পদ্ধতিটা কি লাভজনক কিনা? অবশ্যই লাভজনক। আমরা সাধারণত অনেক এলাকায় আমরা দেখেছি তারা মাটি ডিবি করে তারপরে ডিবির উপরে সবজি করে। সেখানে এক একটা ডিবি করতে প্রায় 2 থেকে 2,500 টাকা খরচ হয়। অথচ আমি যদি বাঁশের কেসকি করি, বাঁশের কেসকিতে এক একটা কেসকির মানে একটা কেসকির মানে বস্তায় কেসকির জন্য আমার খরচ হবে 3 খণ্ড বাঁশ। 3 খণ্ড বাঁশের দাম সর্বোচ্চ 200 থেকে 250, সর্বোচ্চ 300 টাকা আমরা ধরতে পারি। 300 টাকা মোটামুটি আমার একটা কেসকি হয়ে যাবে। এবং একটা কেসকি যদি আমি একবার স্থাপন করি তাহলে এটা 3টা মৌসুম, প্রায় 8 মাস, 8-9 মাস আমি এখানে 3টা সবজি করতে পারবো। তার মানে আমার একবার ইনভেস্টমেন্ট করলেই 3টা সবজির জন্য আমার বিনিয়োগটা কমপ্লিট হয়ে গেল। স্যার, বাঁশ তো মানে মোটামুটি কয়েক বছর থাকে, তো 2-3 বছর তো থাকে। কয়েক বছর না থাকলে আমরা যদি এক মৌসুম মানে এক সিজন 1 বছরও থাকে তাহলে আমি 3টা সবজি সহজে করতে পারতেছি। এবং পানির নিচে যে বাঁশের অংশটা থাকবে ওই বাঁশটা কিন্তু নষ্ট হয় না। দেখা যায় পানির উপরের অংশ বাঁশটাই ঘুনে ধরে বা নষ্ট হয়ে যায়, কিন্তু উপরের বাঁশটা কিন্তু নিচের বাঁশটা কিন্তু নষ্ট হয় না, সেটা আবার কার্যকর যেহেতু পানির নিচে থাকে। পানির নিচে থাকে। স্যার, আমার এবারের প্রশ্ন আপনার কাছে যে এই যদি আপনি বলছিলেন যে মাটির মিশ্রণটা মূলত কখন তৈরি করতে হবে এবং মিশ্রণের সাথে জৈব সার বা রাসায়নিক সারটা কিভাবে? বুঝতে পেরেছি আমি। আমার কাছে মনে হচ্ছে যে যে কোনো কাজ করার আগে একটা ভালো পরিকল্পনা থাকা দরকার। পরিকল্পনা যত ভালো হবে সফলতা সেখানে তত বেশি হবে। কৃষির ক্ষেত্রে একটা পরিকল্পনা খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি কেউ মাছায় কেসকিতে সবজি চাষ করতে চাই তাহলে আমার আগে থেকেই পরিকল্পনা নিতে হবে এবং আগে থেকেই আমার কার্যক্রম হাতে নিতে হবে। আমি আমি যদি করতে চাই তাহলে আমাকে কেসকির জন্য যেমন বাঁশের ব্যবস্থা রাখতে হবে আগে থেকে। একইভাবে বস্তায় মাটি ভরার জন্য, মাটিটাকে তৈরি করার জন্য আমার যে সমস্ত উপকরণগুলো লাগবে, মাটি, জৈব সার, এটা ভার্মি কম্পোস্ট হতে পারে,
পচা গোবর জৈব সার হতে পারে বা অন্য খামারজাত কম্পোস্ট হতে পারে, এবং কিছু রাসায়নিক সার। প্রতি বস্তায় মোটামুটি ড্যাপ সার 100 গ্রাম, ইউরিয়া সার 50 গ্রাম, ড্যাপ দিলে 50 গ্রাম, এমওপি সার 100 গ্রাম, এরকম ভাবে মিক্স করে আমরা রেডি করে তারপর এখানে স্থাপন করতে পারি। একই সাথে যেহেতু আমি কেসকিতে বস্তা স্থাপন করতেছি, তাহলে আমার চারাটাও আমাকে আগে থেকে রেডি রাখতে হবে, যেন আমি কমপক্ষে 20 দিন বা 25 দিন বয়সী চারাটা বস্তায় স্থাপন করতে পারি। তার মানে বস্তা স্থাপন করার আগেই আমাকে চারা উৎপাদনের জায়গায় যেতে হবে। আমি যে ধরনের সবজি স্যার, সত্যিকার অর্থে এটা আসলে একটা চমৎকার আপনাদের আবিষ্কার। আমাদের যে গ্রামে, আমাদের গ্রাম অঞ্চলে যে পুকুরগুলি আছে, বিশেষ করে বর্ষাকালে তো আমাদের অনেক সবজি ফসল নষ্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের পুকুরগুলিও মনে হয় যদি আমরা এই কেসকি পদ্ধতির আওতায় আনতে পারি। পুকুরে আসলে কেসকি হতে পারে, কেসকি না হলেও পুকুরে চলে। কারণ পুকুরে আমরা যদি পুকুর পাড়ে যদি সবজি করি, সেটাকে আমরা মাছা হিসাবে পুকুরের উপরে দিয়ে দিতে পারি। সেখানে কেসকি করতে গেলে হয়তো বাঁশের খরচটা একটু বেশি পড়বে। আমার কাছে কেসকিটা বেশি উপযুক্ত মনে হচ্ছে, যেখানে 3.5 ফিট বা 4 ফিট পানি থাকে মোটামুটি 6 মাস 7 মাস, সেখানে খুব সহজে আমরা কেসকি করে লাভ পেতে পারি। এটা খুবই আমার কাছে খুবই একটা লাক্সই প্রযুক্তি মনে হয়, যে আমাদের কৃষক ভাইরা যদি এটাকে আত্মস্থ করতে পারেন, এটাকে ব্যবহার করতে পারেন, তো নিশ্চিত মোটামুটি বছরের 7-8 মাস আমরা সবজির একটা ভালো যোগান এখান থেকে পাবো। স্যার, আপনি যে জৈব সার এবং রাসায়নিক সারের মিশ্রণ বলছিলেন, কিন্তু আমরা যখন ফল আসতে শুরু করবে, ওই অবস্থায় মানে সার মানে কিভাবে দিতে হবে? ধন্যবাদ। আমরা ফল আসার সময় সারের আর প্রয়োজন না, শুধু দেখতে হবে বস্তায় ময়েশ্চারের কোনো অভাব আছে কিনা। এবং সেখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা মাচার মধ্যে লতাটা দিয়ে দিব, মাচা যে সবজিটা হবে সেখানে কোনো পোকামাকড় বা রোগবালাই আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। সেখানে অনেক সময় হ্যান্ড পলিনেশনের প্রয়োজন হতে পারে, সেই পরিচর্যাগুলোকে রাখতে হবে। এবং আমাকে ওইখানে যাতায়াতের জন্য হয়তো একটা কলার ভেলা বা নৌকা বা কোঁদা এই জাতীয় জিনিসগুলো রেখে যাতে আমি পরিচর্যার জন্য যেতে পারি। এবং সেখানে আরেকটা বিষয় হলো, যেহেতু পানি কম থাকে, অনেক সময় আমরা হেঁটেও সেখানে যেতে পারি। কিন্তু যদি পুকুর বা বড় গভীর কোনো জায়গা হয়, সেখানে কিন্তু নৌকা ছাড়া কোনো কাজই করা যাবে না। এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যে 1600 বা 1650 হেক্টর জমি যেটা নাকি জলাবদ্ধ থাকে, সেখানে খুব সহজে একবারে খুবই চমৎকার ভাবে আমরা এটাকে প্রয়োগ করতে পারি এবং লাভবান হতে পারি। স্যার, এই পদ্ধতিতে কোন কোন শাকসবজি বেশি ভালো হবে স্যার? ধন্যবাদ। এই পদ্ধতিতে আমার কাছে খুব বেশি উপযুক্ত মনে হয় লতানো সবজি যেগুলো আছে। আমরা যদি লাউ, কুমড়া, সিসিঙ্গা, কাকরোল, শসা এই জাতীয় সবজিগুলো খুব সহজে করতে, বরবটি এগুলো করতে পারি। শাক জাতীয় করা যায়, পুঁই শাক, লতানো সবজি যেগুলো আছে এগুলো করা যায়। এবং এটা যেহেতু এখন সারা বছরই সবজি করা যায়, সবজির অনেক নতুন নতুন জাত আসছে, সেই জাতগুলোকে আমরা এখানে সহজে করতে পারি। স্যার, রোগবালাই পোকামাকড়ের আক্রমণ হয় কিনা এই পদ্ধতিতে? ধন্যবাদ। এখানে যেহেতু পানির উপরে হয়, আমার কাছে আমি দেখেছি, আমার যতটুকু অভিজ্ঞতা আমরা করে দেখেছি, রোগবালাই পোকামাকড় আক্রমণটা অনেক কম হয়। যদি রোগবালাই যেন না হয়, পোকামাকড় যেন না হয়, সেই জন্য আমরা এখানে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারি। ইয়েলো স্টিকি ট্র্যাপ যেগুলো জৈব পদ্ধতি আছে, সেগুলো ব্যবহার করলে একটা বালাই মুক্ত পরিবেশে আমরা এই ফসলটা সহজে উৎপাদন করতে পারি। স্যার, আমাদের কৃষকরা যাই করে না কেন, দিন শেষে তাদের কিন্তু একটা লাভের কথা তারা চিন্তা করে। তো আমরা যারাই করি না কেন, একটা লাভের যে আর্থিক বিষয়টা আমরা একটু গুরুত্বের সাথে দেখি। এই ক্ষেত্রে কোনো কৃষক যদি বাণিজ্যিক ভাবে করতে চায়, এই ক্ষেত্রে কি তার মানে আর্থিকভাবে সে লাভবান হতে পারবে? অবশ্যই, অবশ্যই বাণিজ্যিকভাবে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ আছে। কারণ আমি প্রথমে বলেছি যে এখানে বিনিয়োগ কিন্তু কম। আমি যদি জমিতে করতাম, তাহলে আমার চাষ দেওয়া লাগতো, চাষের জন্য বাড়তি খরচ আছে, আগাছা দমনের জন্য বাড়তি খরচ আছে, এবং আরো অন্যান্য পরিচর্যা আছে। এখানে যেহেতু আমি কেসকিতে করতেছি, আমি একবার কেসকিটা স্থাপন করলে 3 ফসলের জন্য আমার এই কেসকিটা তৈরি হয়ে গেল, আমার আর খরচ নাই। দ্বিতীয়ত, বস্তাটাকে তৈরি করার একটা কাজ থাকে, সেটা হয়তো প্রতিটা ফসলের জন্য বস্তাটাকে নতুন ভাবে তৈরি করলে আমার সবজি ফসলটার জন্য এটা ভালো পুষ্টি যোগান দিবে, সেটা একটা বিষয়। তো আমার কাছে মনে হচ্ছে যে সাধারণ জমির চাইতেও এখানে খরচ অনেক কম হবে এবং ফলন যেটুকু হবে, যেহেতু অসময়ে আমরা সবজির উৎপাদন করছি, বাজার মূল্য বেশি হবে। এবং আমি মনে করি এই বাজার মূল্য বেশি হইলেও আমাদের ভোক্তাদের অনেক লাভ হবে, তারা অসময়ে এই সবজিগুলা খেতে পারবে। স্যার, আরেকটা বিষয় হলো যে এই আপনারা যেহেতু আপনি কুমিল্লাতে এটা প্রথম শুরু করেছেন, তো কৃষকদের জন্য এই বিষয়ে প্রশিক্ষণের কোনো ব্যবস্থা আছে কিনা স্যার? কৃষকদের জন্য এরকম আমাদের আনুষ্ঠানিক প্রশিক্ষণ ব্যবস্থা নাই, তবে আমরা আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে যে কৃষকের যে উঠান বৈঠকগুলো হয়, যেখানে তাদের প্রতিটি ইউনিয়নের
যে সাব ব্লক গুলো আছে ওয়ার্ডে, প্রতিটা জি, স্যার। ওয়ার্ডে আমরা ওই গ্রুপ আকারে কৃষকদেরকে জি, ওইখানে সময় উপযোগী প্রশিক্ষণ দিয়ে থাকি। জি। সেখানে আমরা এই কৃষি সবজি চাষ, বস্তায় আদা চাষ, আরো অন্যান্য যত প্রযুক্তি আছে সবগুলা নিয়ে আমরা সেখানে কৃষকদের সাথে কথা বলি। একই সাথে যদি কোনো কৃষক আগ্রহ প্রকাশ হুম। করে, আমরা তাদেরকে কিছু উপকরণ সহায়তা দেওয়ার জন্য চেষ্টা করতে জি, পারি, স্যার। কিছু বীজ সহায়তা তাদেরকে দিলাম যদি তারা করতে চায়। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এরকম চমৎকার একটা মানে কেসকি পদ্ধতি আমরা কুমিল্লার আপনার হাত ধরেই কুমিল্লাতে শুরু হয়েছে আমি যতটুকু জানি। এই বিষয়ে স্যার কোনো প্রকাশনা বের হয়েছে কিনা বা বের উম করবেন কিনা? ধন্যবাদ। এটা একটা ভালো আসলে প্রচারই প্রসার একটা কথা আছে। আমরা যদি যত বেশি এই প্রযুক্তিটা প্রচার করতে পারি, আমাদের কৃষকদের মধ্যে একটা আস্থা আসবে, বিশ্বাস আসবে যে না এভাবেও সবজি করা যায়। জি, তো আমরা ওই প্রকাশনার পর্যায়ে যেতে না পারলেও আমরা উপপরিচালকের কার্যালয় কৃষি সংসদ অধিদপ্তর কুমিল্লায় এই পুকুরের সামনে যে পুকুরটা আছে সেখানে আমরা কেসকি ডেমনস্ট্রেশন করেছি জি। ৫টা কেসকি দিয়ে। তো আমাদের কৃষক যারা আমাদের অফিসে আসে, উপপরিচালকের কার্যালয়ে আসে, ওনারা দেখে অনেকেই জি, মোটিভেটেড স্যার। হচ্ছে। আশা করি এই বছর অনেকেই এটা বাস্তবে তারা প্রয়োগ করবেন। হুম, তো আপাতত এই পর্যায়ে আছে আমরা চেষ্টা করছি যে আমরা ইলেকট্রনিক আপনার ফেসবুক হুম। পেজে আপনি দিয়েছেন, ইউটিউব চ্যানেলও ইউটিউব চ্যানেলে দিয়েছেন। দিয়েছেন। এতে করে কিন্তু অনেক মানুষ জি, স্যার। আগ্রহী হয়েছে। তো প্রচারের মাধ্যমগুলো আসলে এভাবে মানুষের মুখোমুখি প্রচারণা বাড়বে এবং আমরা মিডিয়ার মাধ্যমে যে যখন এই যে আমরা ফেসবুক বা জি, ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনেকে জানছে এবং জেনে আগ্রহী হচ্ছে, নিজেরা এটাকে বাস্তবায়ন করার জন্য হুম। চেষ্টা করছে। হয়তো ১ম একটু কষ্ট হবে। জি, স্যার। ১-২ বার করার পরে রপ্ত হয়ে যাবে তখন এটা খুবই ইজিলি স্যার পারফর্ম আপনার করতে কাছে পারবে। আমার একেবারে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে একেবারে সর্বশেষ প্রশ্নটা হলো যে যেহেতু এটা পানির উপরে তো আ মানে এই যে সেচ দেওয়ার যে বিষয়টা, গাছ তো বেঁচে থাকার জন্য তার পানি লাগবে প্রতিদিনই। জি। মানে সহজভাবে সেচটা কিভাবে দিতে পারবো? খুবই চমৎকার প্রশ্ন করেছেন। এটা আসলে হুম, এটাও একটা প্রযুক্তি আছে। যদি আমরা সহজভাবে সেচ দিতে চাই, হুম, তাহলে আমরা ওইখানে পানির উপরে ওই মানে কেসকির বস্তার উপরে বোতলে পানি ভরে জি, ছোট্ট ছিদ্র করে আমরা পানি মানে রেখে দিতে ড্রপ পারেন। ড্রপ ইরিগেশন, জি, আচ্ছা। ড্রিপ ইরিগেশন আমরা দিতে পারি। অথবা বোতলটাকে পানিতে ঢুকাইয়া ভিতরে ঢুকাইয়া আমরা ছিদ্র করে, এটা হুম, সহজ পদ্ধতি আমরা এটা করতে পারি এবং সেচ দেওয়ার পরে মালচিং দিতে পারি। মালচিং জি, পেপার দিলে ওয়াটার লসটা কম হবে। প্রতিদিন সেচ দেওয়ার প্রয়োজনীয়তাটা অত থাকবে না। জি, তার মানে আমার প্রতিনিয়ত যে পরিচর্যার যে বিষয়টা সার্বক্ষণিক খেয়াল রাখা, এটা একটু কম রাখলেও চলবে। জি, স্যার। অন্যথায় কিন্তু সবসময় একটু খেয়াল রাখতে হবে যে আমার অনেক রোদের মধ্যে থাকবে। সেজন্য হুম, ওয়াটার মানে পানির ইয়েতে যেন না অভাবে যেন না ভোগে। তাহলে কিন্তু ফলন হ্রাস পাবে। একই সাথে গাছও মরে যেতে পারে। জি, তো সবগুলা বিষয় খেয়াল করেই যে বোকার ফসল পোকায় খায়, এরকম একটা প্রবাদ যেহেতু আছে, সবসময় সচেতন কৃষক সবসময় খেয়াল রাখবে যে তার ফসলটা কি অবস্থাতে আছে, জি, ভালো স্যার। আছে কিনা, না থাকলে কি পরিচর্যা করা দরকার এবং সেটা জানবে, জেনে প্রয়োগ করবে। জি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান সময় দিয়েছেন বাংলাদেশ বেতার হুম, কুমিল্লাকে। আপনাকে আবারও ধন্যবাদ স্যার। জি, ধন্যবাদ সকলকে। আসসালামু প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা আ হয়তো জানবেন যে একজন মানুষ সুস্থ থাকার জন্য প্রতিদিন ২২০ থেকে ২৫০ গ্রাম শাকসবজি খেতে হয়। তো আমরা যদি কেসকি পদ্ধতিটাকে গ্রহণ করি, আমরা যদি এটাকে একটু যত্ন সহকারে করতে পারি, আশা করি আপনাদের যে পুষ্টির চাহিদা মিটে যাবে এবং আপনারা সহজেই সুস্থ থাকতে পারবেন। তো আমরা আজকে অনুষ্ঠান শেষ করব। আপনাদেরকে সর্বশেষ আ এই কথাটি বলেই যে সুস্থ যদি থাকতে চান নিয়মিত শাকসবজি খান। তো আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন।